এমন একটি বাড়িতে তুমি গেছো, বাড়িটা খুবই পছন্দের বাড়ি, খুব খুশি তুমি সেই বাড়িতে ভাড়া নিতে পেরে। কিন্তু ওই বাড়িতেই এক এক করে তোমার সঙ্গে এমন কিছু ঘটনা শুরু করলো বা শুরু হলো। কে শুরু করলো? প্রশ্ন আসছে তো? প্রশ্নটা জানতে হলে দেখতে হবে পুরো এপিসোড, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজও কিছু ভৌতিক অ্যান্ড অলসো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই ঘটনাগুলো আপনারাই কিন্তু পাঠান আমাকে, এবং ওটার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ঘটনা পাই বলেই এক একটা এপিসোড বা লাইভ আমি করতে পারছি। আর যারা ভাবছেন আরে আমার কাছেও তো ঘটনা আছে, নিজের হোক বা কালেক্ট করা হোক, পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প ভুতুরে একটা স্টেশন নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়, এইটুকুনি রিকোয়েস্ট আপনাদের কাছে কিন্তু রইল। তো চলুন। পলাশ নাহা পাঠিয়েছে এই ঘটনাটা। এটা হলো ওয়েস্ট বেঙ্গলের একটা গ্রামের, তখন প্রত্যন্ত গ্রামই বলা যায়, সেই গ্রামের ঘটনা পলাশ আমাদেরকে পাঠিয়েছে। হ্যাঁ, এটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। এবং তারপর চলে যাব আজকে মধুমিতা পালের একটা ঘটনা আছে। ওর ঘটনাটা কিন্তু ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, জাস্ট শোনো। হ্যাঁ, তো পলাশের ঘটনাটা নিয়ে নিই। তো পলাশ তো বললাম আমি প্রত্যন্ত গ্রাম, ওদের মামার বাড়ি ছিল। হ্যাঁ, মানে ও যেত, সবসময় যেত, এবং ওখানে ওর বন্ধু বান্ধবও হয়েছিল, বেশ খেলা ঠেলা করতো, এভরিথিং হতো। তো ওদের মামার বাড়ির ওই মানে পাড়াটাতেই না একটা বিত্তবান, মানে বিত্তবান মানে কি, নতুন নতুন পয়সা হলে যেটা হয় আর কি, নতুন নতুন পয়সা হয়েছে, আগে খুব মানে কষ্টে আর কি ইনকাম করতো। হ্যাঁ, মানে ফেরি করতো, আস্তে আস্তে দোকান নিয়েছে, একটার থেকে এখন দুটো তিনটে দোকান হয়েছে, এবং লক্ষ্মী দেবী প্রসন্ন বলতে পারো। হ্যাঁ, তো সেই বাড়ির ছেলের সঙ্গেও কিন্তু পলাশের খুব ভালো বন্ধুত্ব ছিল ছোটবেলা। হ্যাঁ, ওখানে গেলেই ও খেলতে চলে যেত, মানে ওরাও আসতো খেলতে। তো ওই পলাশের সেই বন্ধুটার নাম ও বলেছে হলো, ওরা ডাকতো হলো তোমার নান্টু নান্টু বলে। হ্যাঁ, নান্টু। আর ওর ভালো নাম হলো নকুল, নকুল থেকে নান্টু বলে সবাই ডাকতো। তো নান্টু তখন, পলাশ আর নান্টু কত, পলাশ ধরো 9 বছর, নান্টু ধরো 7.5-8 বছর, ওরকম বাচ্চা ছেলে। তো কি হয়েছে, তো আস্তে আস্তে যে মাটির ঘর, অবভিয়াসলি এখন পয়সা আসলে তো সবাই একটু ভালো ঘরে থাকতে চাইবেই বলো। তো ওদের একটু মানে পাকা দালান টাইপের ঘর বানানো হলো, খুব সুন্দর সুন্দর, মানে শহর থেকে ওরকম জিনিস আনা হলো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কি বলতো, অনেকে হয়তো মানে কার উন্নতি হলে আছে ঠিক আছে, ভালো হয়েছে, অনেক কষ্ট করেছে, এখন অ্যাটলিস্ট সুখের মুখ দেখেছে। কিন্তু ওই রকম মানুষ হাতে গোনা একজন কি দুজন পাবে, ম্যাক্সিমাম যেটা পাবে, বাপরে এইটুকুনি সময়ে এত পয়সা হয়ে গেছে, নিশ্চয়ই 2 নম্বরই কাজ আছে। না হলে বাবা এত পয়সা করে দিয়েছে, ওটার জন্যই তো দেমা কথা বলে না, আসলে হয়তো নর্মালি যেরকম কথা বলতো তেমনই কথা বলছে, রাইট? হ্যাঁ, বাবা ওর জন্যই তো পায়ে পড়ে না। হ্যাঁ, মানে আমার আমার তো হলো না, ভগবান দিয়েছে, ওকেই ঠেলে দিয়েছে, কই ভগবান তো আমাকে দেয় না, কম্প্যারিজনও চলে আসে। আর এরকম সংখ্যার মানুষই কিন্তু বেশি। একসেপ্ট করছো কিনা বলো, তোমরা সহমত কিনা বলো, তোমরাই বলো। তো এরকমও বলে না, শত্রুর তো অভাব হয়নি। তো যখন আর কি উনি আরো মানে ফুলে ফেপে বাড়ছে না, তো শত্রু কি বলবো, বাইরের মানুষ কি বলবো, ঘরের অনেক দূর সম্পর্কে আত্মীয় বলো, যারা ওই গ্রামেই থাকতো, ওদেরও চক্ষুশূল হতে লাগলো। হ্যাঁ, তো পলাশ বলল যে আমি এখানে নাম, তোমাকে নাম মেনশন করবো না, কিন্তু আমি ওদের রিলেটিভের নাম বলে দিচ্ছি, কারণ যেহেতু আমি গ্রায়ের নামটাও কিন্তু মেনশন করিনি। তো অ্যাকচুয়ালি এই নান্টুর যে বাবার হলো তোমার বাবার পিসির মেয়ে মেয়ে সব নষ্টের মূলে ছিল। তো ও এই পাশের গ্রামেই ওর বিয়ে হয়েছিল, এবং ওরা না মানে কি বলবো, ও ওদের কাঁচা টাকা আর কি, কাঁচা টাকা মানে ওই যে চাষবাস করে যখন বিক্রি করে একটু টাকা আসে ওই রকম টাইপের, কিন্তু ওরা গৃহস্থ বাড়ি, কিন্তু ওই রকম মানে তুমি যদি বলো যে ফিক্সড ডিপোজিট প্রচণ্ড টাকা, তা না। মানে বিক্রি হবে তখন আসবে ওই রকম আর কি, কাঁচা টাকার যেটা ইন শর্টে আমরা যেটা বলে থাকি, কাঁচা টাকা ছিল আর কি। হ্যাঁ, তো আস্তে আস্তে যখন ওরা ফুলে ফেঁপে উঠলো না, সেই মানে মহিলা মানে একটু না, মানে ওনার যেমন সহ্য হলো না। তো পরে জানা গেছিল, মানে সব কাণ্ড কারখানার পরে জানা গেছিল অ্যাকচুয়ালি এই মহিলা কি করেছিল, যখন ওর দাদা এই অবস্থা হয়েছে না, তখন উনি নাকি একজন তন্ত্র সাধকের কাছে গিয়েছিল। সে শ্মশানে নাকি সাধনা করতো, সব সাধনা বাগেরা সব কিছুই করতো, মানে সিদ্ধহস্ত। তখন ওনাকে বললো যে এরকম এরকম, মানে দাদার যে ভাগ্যটা উনি নিজের আয়ত্তে আনতে চেয়েছিলেন, মানে ওর ভাগ্যটা যাতে ওর হাজব্যান্ডের, দাদার ভাগ্যটা যাতে ওর হাজব্যান্ডের চলে যায়, মানে পিস্তুত বোনের কথা তো বলছি।
তো বলছে যে তখন তন্ত্র সাধক বলেছে যে ঠিক আছে, তো উনি না কিছু ওই চিতার ছাই, এটা মনে আছে, চিতার ছাই আরও কিছু কিছু নিয়ে তোমার ওই পিসির মেয়েকে বলছে যে তুই তোর দাদা এটা না পুরোপুরি যাতে তোর দাদার গায়ে পড়ে, অন্য কারোর গায়ে না পড়ে, তোর দাদার গায়ে পড়ে, এবং তখনই গিয়ে কি হবে জিনিসটা তোর রিভার্সে তোদের দিকে চলে আসবে আর কি, ওর ভালো ভাগ্যটা তোদের দিকে চলে আসবে, আর ও তোদের জিনিসটা ওদের কাছে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, মানে এক্সচেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তো ভদ্রমহিলা তো জানতেন, মানে যেহেতু রিলেটিভ নখ দর্পণে, যে ওর দাদা কিন্তু দোকান থেকে ওই ধরো ঠিক 12:30 1টার মধ্যে ঘরে ঢুকে ভাত ঠাত খেয়ে 1:30টার মধ্যে আবার দোকানে বেরিয়ে যায়। তো উনি তককে তককে আছেন। তো আর ওই দিন কি হয়েছে, কিছু একটা কারণের জন্য পলাশের যে বন্ধু বললাম নান্টু, ওর স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, ঠিক আছে। ওই দিন ও 11টা 11:30টার মধ্যে ঘরে ঢুকে গেছে, বাড়িতে ঢুকে গেছে, কিছু একটা রিজনের জন্য আর কি স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো ও তো লুকিয়ে আছে। তো মানে যখন আর কি দাদা ভেবেছে ভাত খেয়ে বেরোবে, হ্যাঁ ভাত খেয়ে বেরোবে তখনই ছাইটা দেবে, কিন্তু এক টাইম ওনার দাদার হয়তো কিছু একটা কারণে হয়তো উনি ঘরে ছিলেন, নান্টু মানে খেলার জন্য, যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ভাত ঠাত খেয়ে খেলার জন্য মানে আসছিল দুপুরবেলা বন্ধুদের সঙ্গে খেলবে, উমা উনি না দেখেই পুরো ছাইটা এমনভাবে দিয়েছেন না, পুরো নান্টুর মুখে পড়েছে, আর নান্টুর মুখে ছাই পড়ার সঙ্গে সঙ্গে তো চোখ বন্ধ হয়ে গেছে। আর না মানে ওই যে ওর তো নান্টুর তো পিসি হবে, খালি একটাই নান্টু শুনেছে, ধ্যাৎ তেরি, হ্যাঁ ধ্যাৎ তেরি কি হয়ে গেল, ধ্যাৎ তেরি কি হয়ে গেল বলে ও কিন্তু চম্পট, কারণ নান্টুর চোখ খুললেই তো ওনাকে দেখে ফেলবেন। তো ছাইটাই তো পুরো মুখে টুকে মেখে ওর মার কাছে গেছে, ও মা দেখো তো মুখের মধ্যে কি বালু ঠালু ঢুকে গেছে। তো মা বলছে বালু তো না, এটা তো মনে হচ্ছে চুলার ছাই। চিতার ছাই তো ওদের মাথায় আসবে না, তবে মানে গ্রামে গঞ্জের কথা বলছি, বুঝতেই পারছো, চুলা খড়ির উনুনে কাজ করে। তো বলছে এগুলি তো ছাই মনে হচ্ছে, তাই যা মুখ টুক ধুয়ে, তো মুখ টুক দিয়ে জামা কাপড় চেঞ্জ করে ইয়ে করলো, ঠিক আছে। তারপর এই রাত্রির থেকে নান্টুর সঙ্গে প্রচন্ড প্রবলেম শুরু হলো। কি শুরু হলো, নান্টু যেমন, হ্যাঁ তোমার ওকে মানে রাত্রেবেলা ধরে বিছানায় ঘুমালো, তো মানে বাচ্চাদেরকে তো আগে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, তারপর তো মা বাবারা ঘুমায়। উমা এই দেখি ঘুমের চোখে উঠে না এরকম করে, হ্যাঁ মাটির মধ্যে বসে এরকম করে মানে হাঁটুটাকে ওপরে উঠিয়ে এরকম করে এরকম করে এরকম করে খালি দুলতো, কিন্তু ঘুমে একদিকে ঘুমে আর এরকম করে ঢুলতে থাকতো। তো বলছে এটা কি হলো, এই তো কোনোদিনও এরকম করতো না, এটাকে টেনে টুনে আবার বিছানায় নিয়ে যায়। সকালবেলা দেখে যে না ওটা, মানে সকালবেলা দেখে নান্টু বিছানায় নাই, কোথায় কোথায় কোথায়, দরজা খুলে দেখে, মানে দরজা খুলে দেখে, দরজা কিন্তু মানে নান্টুর হাইট যেরকম, উপরের সিটকানি খোলা ওর পক্ষে পসিবল না, তো যাই হোক ওরা মানে খুলতে হয়েছে দরজাটা, খুলে গিয়ে দেখে উঠানে উনি শুয়ে আছে। তো নান্টুকে বকা দিল, তোর কি হয়েছে রে, তুই উঠোনে কেন শুয়ে আছিস, হ্যাঁ বলা যায় না গ্রামের বাড়ি, সাপ খোপের উৎপাত আছে, হ্যাঁ কিছু কালকে উঠে ঠেবড়ে যদি কামড়ে দিয়ে যেত। তো বলছে আমি তো নিজেও জানি না আমি কখন এসেছি এখানে, হ্যাঁ স্কুলে যাবে, সকালবেলা ভাত খাবে, তো সকালবেলা জেনারেলি কি হয়, একটু সিদ্ধ ভাত, নাহলে হয়তো একটু ডাল দিয়ে একটু পান্তা বা ডাল বা একটু আলু ভাজা দিয়ে খেয়ে যায়। ওমা নান্টু এগুলি দেখে না ওয়াক কক করে বমি, বলছে এসব কি খায় নাকি, মাংস কোথায়, মাংস কোথায়। বলছে আরে মানে ওদের বাড়িতে মাংসটা না খুব ওকেশনালি হতো, মাছ বাগেরা হতো, কিন্তু মাংসটা খুব ওকেশনালি হতো, হ্যাঁ বিকজ ওর বাবা মানে নান্টুর বাবা নিজে উনি মাছ খান, কিন্তু মাংসটা অতটা প্রিফার করেন না, বাচ্চাদের জন্য মাঝে সাঝে হয়। তো বলছে উমা তুই জানিস না আমাদের ঘরে তো, আমাদের বাড়িতে তো মাংস অত বেশি করে হয় না। বলে কেন হয় না, আজ থেকে করতে হবে, মানে এই ছেলে যেমন রক্তচক্ষু হয়ে লাল লাল করে মাকে কিশোর, মানে মাকে পারলে খেয়ে ফেলবে, গিলে ফেলবে, হ্যাঁ। তো ওর বাবা বলছে কি রে তুই তো এরকম অসভ্য কোনোদিনও ছিলি না, আজকে কি হয়েছে তোর, বলে ওকে ধরতে গেছে, দেখি ছেলের গা পুরো পুড়ে যাচ্ছে। বলছে কি এর তো জ্বর এসেছে গো, মাও দেখছে, বলছে হ্যাঁ তো এর তো গা জ্বরে পুড়ে যাচ্ছে, স্কুল যাবে কি, হ্যাঁ তো বলছে যে এই যে মাথার মধ্যে বোধহয় জ্বর উঠে গেছে, গরম হয়ে গেলে মানুষের ভীমরতি ধরে না, উল্টা পুল্টাও করে, এই বাচ্চা ছেলেটা বোধহয় এরকম করছে, শিগগিরই মাথার মধ্যে জল দাও, হ্যাঁ বালতি করে এনে মগ দিয়ে জল পাতাটা ধুইয়ে দাও। তো ওর মা মাথা ধুইয়ে ঠুইয়ে গেছে, গিয়ে উনি রান্নাঘরে গিয়ে মানে ওর পথ্য বানাবে, জ্বর এসেছে যখন ওরকম পথ্য বানাবে, ও মা পথ্য নিয়ে এসে দেখে ছেলে নেই, কোথায়, ছেলেকে খুঁজতে খুঁজতে পাশের বাড়ির এক মহিলা চিৎকার করে বলছে ও নান্টুর মা শিগগিরই আসো, নান্টুকে নিয়ে যাও, শিগগিরই আসো, কি করতেছে শিগগিরই আসো। তো নান্টুর মা দৌড়াতে দৌড়াতে গেছে, গিয়ে দেখে কি বাসারের ভিতরে ঢুকে তোমার ওই বাঁশের যে ইয়েগুলি আছে না তোমার,
ওটাকে আমরা তো বলি করিল, এই মূলগুলি যে ওঠে ওগুলি না দাঁত দিয়ে এরকম এরকম কামড়াচ্ছে, হ্যাঁ কামড়াচ্ছে, বলছে আমার দাঁতগুলি প্রচণ্ড ব্যথা করছে, এই কামড়াচ্ছি ভালো লাগছে, করে কামড়াচ্ছে, হ্যাঁ। মানে ওকে কেউ নিয়ে আসতে পারছে না। মানে এগুলি দেখে না ওর মানে যে প্রতিবেশী ওনাকে ডেকেছে নান্টুর মাকে, বলছে ওই নান্টুর বোধহয় হাওয়া লাগছে গো, দেখো না কিরকম দাঁত মুখ খিচাচ্ছে, ও চোখ মুখ কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, ওকে একটু ঝাড়াই নিয়ে আসো, ওর বোধহয় হাওয়া লাগছে। তো কাকে ঝাড়াবে, কাকে ঝাড়াবে? হ্যাঁ, তো বলছে যে ওরকম আছে আমাদের যে চণ্ডী মণ্ডপের ওখানে মন্দির আছে, ওখানে পুরোহিত অনেক সময় ঝাড়িয়ে ঠাড়িয়ে দেয়, হ্যাঁ নজর টজর লাগলে যাও নিয়ে যাও। তো ছেলেকে কোনো মতে দুপুর আটকে বিকেলবেলা উনি মন্দিরের পুরোহিতের কাছে গেছে, গিয়ে তো ওকে ঝাড়াচ্ছে, ঝাড়ানোর পর পুরোহিত বলছে কি মা ঝাড়িয়ে তো দিলাম, কিন্তু তোমার ছেলে বোধহয় ঠিক হবে না গো। বলছে কেন? বলছে ওর মধ্যে তো তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে, হ্যাঁ। তো বলছে যে তান্ত্রিক ক্রিয়া, আমার এতটুকু ছেলে কার কি করেছে, হ্যাঁ তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে, বলছে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু আমি যেটা আর কি ওর শরীর থেকে যে ঘ্রাণ আমি পাচ্ছি, সেটা ওর মধ্যে কোনো ক্রিয়া করার ফলে কিন্তু আসছে, ওর কিন্তু নজর বা হাওয়া লাগেনি, হ্যাঁ সেটা কিন্তু আলাদা একটা ইয়ে থাকে। মানে উনি ওনার মানে সব রিচুয়ালস বা ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি বললেন নান্টুর মাকে। তো নান্টুর মা বললো যে আমি তো কাউকে চিনি না, আমি কার কাছে যাব, হ্যাঁ। তো তখন উনি বললেন যে উনি কার কথা বললেন, ওই যে ওর যে পিস্তুত বোন, মানে উনি যার কাছে গেছেন ওনার কাছে কোথায় বলেছি তুমি ওনার কাছে যাও, এইটুকুনি বাচ্চা বাবা কিন্তু ঝাড়িয়ে দেবেন, উনি তন্ত্র সাধক, হ্যাঁ। তো বাবার কাছে ওই পুরোহিত বলছে যে তুমি ভয় পেও না, তো উনি বললেন যে চলুন না আপনিও চলুন। তো বলছে যে ঠিক আছে চলো, তুমি ভয় পেও না, চলো, তো আমার পূজাটা শেষ হোক তারপর তোমাকে শ্মশানে নিয়ে যাবো, মানে উনি একা একা যেতে ভয় পাচ্ছিলেন। তো ঠিক আছে, পুরোহিতকে নিয়ে গেছেন, ওই তান্ত্রিকের কাছেই গেছেন, তান্ত্রিক তো ওকে ছুঁয়েই বুঝে গেছেন যে ওনার ক্রিয়াই বাচ্চাটার উপর লেগেছে। তখন কিচ্ছু বলেনি, ওকে ঝাড়িয়ে ঠাড়িয়ে দিয়েছে, তারপর বলছে যে ও মানে মানে উনি ডাইরেক্ট বলেই দিয়েছেন যে ওর কবে থেকে এই জিনিসটা শুরু হয়েছে। তো বলছে এই তো কালকে সকালবেলা, মানে স্কুল ছুটি হয়ে গেছিল, তারপর মানে ও খেলতে যাচ্ছিল, তারপর দেখলাম যে ওর মুখে মানে বালি ঠালি পুরো ভরে গেছিল, তো ওইরকম। তো বলছে ওই কাপড় জামা, স্কুলের কাপড় জামা তোরা সব কিছু ঘরে রাখিস না, সব ওগুলি জ্বালিয়ে দে, হ্যাঁ। আর যা যা করণীয় করে নিয়েছি, কিন্তু ও এখন না ননভেজটা খেতে খুব চাইবে, ওকে ননভেজ কিন্তু দেওয়া যাবে না, তুই একদম ননভেজ দিবি না, বাড়ির থেকে তুই 7 দিন ওকে বেরোতে দিবি না, লাগে স্কুলে তোরা একটা দরখাস্ত দিয়ে দিস, হ্যাঁ। তো ঠিক আছে, তান্ত্রিক কিন্তু বলেনি যে উনিই করেছেন, মানে মারণ উনি করেছেন, এখন উচ্চাটনটাও উনি করে দিলেন ইজিলি। কিন্তু যেটা আর কি পরে পলাশ আমাকে বললো যে আমরা কি করে জানতে পারলাম জানো দিদি, ওই যে উনি তো মানে অ্যাকচুয়ালি চালানটা করেছিল ওর বাবার নামে, ঠিক আছে, বাবার উপর যদি এই ছাইটা পড়তো না, তো সত্যি সত্যি শুধু এক্সচেঞ্জ হতো না, ওর কিন্তু ওনার জীবনও সংশয়, উনি কিন্তু বাঁচতেন না, এমন কিছুই চালনা করা হয়েছিল। কিন্তু ছাইটা যেহেতু ওর উপর নান্টুর উপর পড়ে গেছে, আর ও তো একটা ইনোসেন্ট বাচ্চা ছিল, আর ওর নামে তো করা হয়নি, তাই ওর কিন্তু হার্ম হয়েছে, কিন্তু ওই রকমভাবে হার্ম হয়নি যেটা ওর বাবার ক্ষেত্রে কিন্তু যদি হতো মারাত্মকভাবে হ্যাম্পার হতো, হ্যাঁ। কিন্তু ওই পিসিরও কিন্তু অবস্থা খুব খারাপ, মানে গৃহস্থ বাড়ি ছিল তো, এমন দুর্দশা হলো না, আস্তে আস্তে ওনার ঘটি বাটি বিক্রি হতে হতে ওনার হাজব্যান্ড ব্যাড রিডেন হয়ে গেছে, উনি নাকি মানুষের বাড়িতে কাজ করে করে খেতেন, এবং উনি ওনার মুখ দিয়েই যখন মানে একদম লাস্ট স্টেজে এসে গেছিলেন, ওনার মুখ দিয়েই কিন্তু কথাটা বেরিয়েছিল যে আজকে আমার দোষেই আমার কপালে কিন্তু এইসব লেখা, মানে এইসব ঘটে গেল, ভগবান আমার ক্ষমা, মানে ক্ষমা চেয়েছিলেন, এবং নান্টুর বাবার কাছেও নাকি ক্ষমা চেয়েছিলেন, বলছে তুই ক্ষমা করলেই হয়তো দাদা আমি এই প্রাশ্চিত্যটা আমার হবে আর কি। তো মৃত্যু পথের যাত্রীকে তো আর কে ক্ষমা না করে থাকে। তো যাই হোক, নান্টুদের কিন্তু অবস্থা খুব আরও ভালো হয়ে গেছিল। তো এরকম ছিল একটা ঘটনা, সত্যি কি বলবো, একটা প্রচণ্ড অদ্ভুত ঘটনা, মানে চিতার ছাই দিয়েও এরকম মানুষের ইয়ে করে, কি বলবো আর কি। অ্যাকচুয়ালি ওই তান্ত্রিকের কথাও ভাবছি, উনি তো জানতেনই যে উনি খারাপের জন্যই করছে, হ্যাঁ। তো কেনই বা খারাপ করতে লাগছিল, আর যেহেতু বাচ্চার উপর জিনিসটা হয়ে গেছিল না, হয়তো বাচ্চার প্রতি, আমরা অনেকেই জানি যে বাচ্চার উপর ভগবান বাস করে, বা উনিও হয়তো এই ফিলিংসটাই ওনার মনে ছিল যে উনি যার উপাসনা করেন বা উনি যে ভগবানের আরাধনা করেন, মানে ভগবান তো বাচ্চার মধ্যেও থাকে, তো হয়তো ওটার জন্য বাচ্চাটাকে ওই উচ্চাটন ক্রিয়ার মাধ্যমে উনি কিন্তু কিওর করে দিয়েছিলেন। তো এই ছিল পলাশের পাঠানো একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আমার বহুত ইউনিক লাগলো এরকম ঘটনা, আমি মনে হয় না কথায় গল্পে ভুতুড়ে আড্ডা স্টেশনে শুনিয়েছি।
তো কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, এভাবে পাশে থাকো, সবার সঙ্গে শেয়ার করো। অনেক রকমের কিন্তু আইডিয়া পাওয়া গেল, তার মানে আমি মানে কি বলবো, অনেক কিছু শিক্ষণীয় তো বটে। তো চলো আর দেরি করবো না, নিয়ে চলে যাবো মধুমিতা পালের ঘটনায়। মধুমিতা পাঠিয়েছে, ও কিন্তু আসামের মেয়ে, হ্যাঁ, কিন্তু ও হোটেল ম্যানেজমেন্ট পড়ছিল এবং হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট হওয়ার পর জানো তো ইন্টার্নশিপ করতে হয়। তো ও যেই জায়গায় গেছে আর কি, ওই জায়গায় তখন মাত্র একটাই 5 স্টার হোটেল ছিল, ওই জায়গায় ও ইন্টার্নশিপ করবে বলে গেছে। তো এই হোটেলের কি ছিল, অনেক হোটেলেরই থাকে, এরা কি করে এই যে ইন্টার্ন, ওদেরকে তো একটা স্টাইপেন্ড দেওয়া হয়, প্লাস হলো ওদের যে থাকার অ্যারেঞ্জমেন্ট, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব হোটেলের কর্তৃপক্ষই কিন্তু করে দেয়, হ্যাঁ, ওদের জন্য ভালো। তো অ্যাকচুয়ালি তো আমরা জানি যে এরকম যারা থাকেন আর কি হোটেল ম্যানেজমেন্ট পড়া, ওদের কিন্তু প্রত্যেকটা মানে ক্যাটাগরিতে ওদেরকে কিন্তু দেওয়া হয় যে ওইটা মানে ভালো করে করছি কি না, সব কিছু আর কি দেখার জন্য বা এক্সপিরিয়েন্স গেইন করার জন্য। তো এই মধুমিতা এবং মানে সব একটা বিল্ডিং নিয়েছে, বুঝেছো? তো ওই বিল্ডিংটা মোটামুটি ওদের যে মানে ওই হোটেলের যে স্টাফ অলরেডি কাজ করছে পার্মানেন্ট, ওরা তো থাকতোই, প্লাস ইন্টার্ন 2-3 জন ওখানে রেখেছে। এখন মধুমিতা আরেকটা মেয়ে যে গেছিল, ওদেরকে একটু দূরে আরেকটা বিল্ডিংয়ে 1 BHK ফ্ল্যাট ছিল, সেখানে মধুমিতাদেরকে রেখেছে। মধুমিতার ঠিক ওপরেই হলো ছাদ। ছাদটা থেকে খুব ভালো লেগেছে মধুমিতা, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোনো আসবাবপত্র নেই, কিচ্ছু নেই, মানে তুমি ওখানে যোগা জগিং বাগেরা সব কিছু করতে পারবে, এত ভালো, হ্যাঁ, এত সুন্দর আর কি ছাদটা। তো ভালো লেগেছে। তো ওর যে কালিগ ছিল, সে ছিল হলো মহারাষ্ট্রিয়ান। তো জেনারেলি তো হোটেলে যখন থাকে ওখানেই লাঞ্চ বগেরা করে এবং রাত্রেবেলা ওই টিফিন সার্ভিস, টিফিন দিয়ে যায়, ওটাও কিন্তু হোটেলই ঠিক করে দিয়েছিল, ঠিক আছে, তো ওরকম কোনোই অসুবিধা নেই। তো একদিন কি হয়েছে, ঠিক মধুমিতাদের তোমার এই যে আমি তো বললাম ও ঠিক ছাদের নিচে থাকে, একটা বড় একটা বট গাছ টাইপের ছিল, অসত্য না বট গাছ টাইপের ছিল। তো বলছি একদিন না দিদি খুব গরম পড়েছিল, কারণ ও মানে নর্থ ইন্ডিয়ার কোনো একটা জায়গার কথা বলছি আমি, প্রচণ্ড গরম পড়েছিল এবং না আমাদের ওখানে না তোমার এসি তখনও লাগানো হয়নি। তো আমি আর আমার ইয়েটা বলছিলাম থাকতে তো হবে বেশ কিছুদিন, আমরা একটা কুলার কিনে নেবো। তো তখনও কুলার কেনা হয়নি, তো ভাবলাম যে জানলাটা ইয়ে করি, জানলাটা খুলে রাখি, অ্যাটলিস্ট এই যেহেতু বট গাছটা একদম পাশেই আছে, তো অ্যাটলিস্ট একটু একটু হাওয়া তো পাবো, আর ঘর যেমন ঘুমুট গরম হয়ে রয়েছে। তো ওরা জানলা খুলেছে, খোলার পর একটু পরে দেখি কি প্রচণ্ড যেমন ঝড় উঠেছে, গাছটা না এরকম 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 করে দুলছে, হ্যাঁ, মনে হচ্ছে মানে পাতা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে ওরকম টাইপের। বলছে কি যে ওরে বাবারে ঝড় ইয়ে করেছে, শিগগিরই জানলা বন্ধ করে দেয়, ধুলাবালি উঠবে। তো ওরা জানলা বন্ধ করে দিয়েছে, অ্যান্ড গাছটা যে নড়ছে ওরা খুব জোরে জোরে, তো মানে বোঝাই যাচ্ছে প্রচণ্ড ঝড় হয়েছে। পরের দিন সকালে উঠে বলছে যে কালকে প্রচণ্ড ঝড় হয়েছে, কী বা অবস্থা, নিশ্চয়ই গাছগুলি ভেঙেছে। দুজন না জানলা খুলে এদিক এদিক দেখছে, বলছে কই বট গাছের যে এত পাতা পড়লো, একটাও পাতা নেই, কোনো কিছু নেই। ইনফ্যাক্ট যে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে কোনো নাম গন্ধ নেই, কারণ মাটি তো পুরো শুকনা খটখটে। জেনারেলি আগের দিন বৃষ্টি হলে যদিও শুকিয়েও যায়, তো ওর এত শুকনা খটখটে তো হতে পারে না। উল্টা দেখে মালি জল দিচ্ছে। তো বলছি ব্যাপারটা কি হলো, তো বলছে महाराष्ट्रियन कलीगটা বলছে যে होगा कुछ, হ্যাঁ छोड़ो पता नहीं कुछ तो होगा। तो वो ওটা বলতে হতে পারে যে ওই बंदर लोग आए थे, হ্যাঁ वो हो सकता है वैसा भी। তো বলছে হতেই পারে অনেক কিছু, যাই হোক। ওই দিন রাত্রেবেলা মানে ওই দিন তোরা অফিস টফিস করে এসে ওই দিন রাত্রেবেলা আরেকটা ইনসিডেন্ট হয়েছে। আমি যে বললাম ওখানে তো কোনো কিছু আসবাবপত্র নেই, ওরা ঠিক 12:30 1টার মধ্যে চোখ খুলেছে, ওদের দুটারই চোখ খুলেছে, দুটোই কিন্তু শুনেছে, হ্যাঁ। যেমন মনে হচ্ছে কি ভারী ভারী তোমার আলমারি বা ভারী তোমার কি বলে ডাইনিং টেবিল বা সোফার যেমন টান্ডে ঘর ঘর শব্দ হয় না, একদম পুরো মনে হচ্ছে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে ছাদের, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে পুরোটা রাত বেদুটা জাগা। তো যখন ভোর ভোর হয়েছে বলছে চল তো, রাত্রেবেলা ঘুমোতে পারিনি, কে এরকম করেছে উমা, গিয়ে দেখে ছাদের তো পুরো লক, হ্যাঁ। এর ঠিক ভোর হওয়ার ঠিক 2 মিনিট আগে অব্দি আওয়াজ পেয়েছে, এবং যখন বুঝতে পারলো ভোর হবে তখনই কিন্তু দুটো মেয়ে উপরে গেল। উল্টা তার ছাদের দরজা খুলে দেখে একদম নিট অ্যান্ড ক্লিন ছাদ, কোনো প্রবলেমই নেই, হ্যাঁ। তো ওরা বলছে এটা কি হচ্ছে, দেখ কালকে রাত্রে ওরকম হয়েছে, হিন্দিতে বলছে মধুমিতা, মানে আমি ওকে বলছি যে ये सब क्या हो रहा है हमारे साथ, कल रात भी देख पैर कैसे हिल रहा था, और आज देख हम लोग रात को सो भी नहीं पाए। तो এরকম করে বলছে पता नहीं क्या हो रहा है, तो चल ड्यूटी का तो टाइम हो रहा है, ड्यूटी तो जाना है। তো ওরা ফ্রেশ হয়ে নিচে নেমেছে, নেমে আসার পর না একটা ভদ্রলোক এরকম করে না ওদেরকে দেখছে। তো বলছে যে ইয়ে মধুমিতা বলছে যে आप कुछ बोलना चाहते हैं।
বলছে आप लोग क्या उस फ्लैट में ওই জানলাটা ঠিক বটগাছের লাগোয়াই তো বললাম না জানলাটা ওদের যে आप लोग क्या उस फ्लैट में रहते हो? बोले हाँ आपको कैसे पता चला? बोला नहीं कल मैं बाजार जा रहा था तब देख रही थी कि आप लोग ऐसे मीन्स कुछ कर रहे थे हाँ मीन्स খিড়কি খুলি हुई थी आपकी জানলা খোলা ছিল তো আমি দেখেছি আপনাকে দেখতে পেরেছি তখন আমি মানে আমার এতটাই কিউরিসিটি জাগলো আপনাদেরকে দেখে যে আমি জিজ্ঞেস করি যে আপনারা এই রুমে থাকছেন কিভাবে তো বলছে মতলব বলছে আমরা ঠিক ১ সপ্তাহ আগে এই রুমটা খালি করেছি হ্যাঁ আপনারা এসছেন বলতে বেশি দিন হয়নি বলে না আমরা ২ দিন হয়েছে আমরা ইন্টার্ন করতে এসেছি বলেই দিয়েছে তো বলছে অ্যাকচুয়ালি এই রুমটা হন্টেড বলছে মানে বলছে আমরা ১ সপ্তাহ আগে ছেড়েছি তার ঠিক ৮ মানে ৫-৬ দিন আগে আমরা এসেছি ৫-৬ দিন আমরা কিভাবে কাটিয়েছি আমরা জানি না আমি কি বলবো আমরা কিভাবে কাটিয়েছি আমি ঠিক মানে বলার কোনো ভাষা নেই বলি কেন বলছে আপনারা রাত্রে ঘুমোতে পারেন ওপরে নড়ের আওয়াজ হয় না মনে হয় না কেউ ভারী ভারী কোনো কিছু স্ট্রেচার টেনে নিয়ে যাচ্ছে কিছু নিয়ে যাচ্ছে তো মধুমিতা না চুপ করে আছে মানে ও কি অ্যান্সার করবে महाराष्ट्रियन कलीगটা বলছে आपको कैसे पता चला बोलছে अरे मुझे नहीं पता चलेगा आपके पहले तो मैं बोल रहा हूँ ना 5-6 दिन हम लोग उस घर में रहे थे তারপর বলছে যে আচ্ছা ওই পেটটা আপনারা যে জানলা খুলেন দিনের বেলা আপনাদের ভয় লাগে না ওই পেটটাতে বলছে না আমরা তো কালকে রাত্রেও জানলা খুলেছিলাম কিন্তু এত ঝড় মনে হচ্ছিল প্রচণ্ড ঝড় হয়েছে তারপর ভেবেছি যে বান্দার এসে হয়তো উৎপাত করেছিল তাই হয়তো গাছটা এরকম নড়ছে বলছে নেই ये हमेशा कल रात शायद आप लोग खिड़की नहीं মানে আপনারা হয়তো জানলা খুলেননি তাই বোঝেননি কিন্তু এটা প্রত্যেকদিন প্রতি রাত্রে এই মানে গাছটা পার্টিকুলারলি বট গাছটা কিন্তু ছোট নয় বড় বট গাছ এরকম করে কিন্তু হিলেছে হ্যাঁ হিলতো আর কি নড়তো আর আমরা ঘুমোতে পারতাম না তারপর উনি বললেন যে আমার বিবি একটুর জন্য বেঁচেছে আমি তখন অফিসে ছিলাম মানে উনার মানে গ্যাসে রান্না করছিল হ্যাঁ ঠিক আছে উনি গ্যাসটা ভেবেছেন না উনি গ্যাস অফ করে উনি কিন্তু চান করতে গেছেন হ্যাঁ মানে অফ টফ করে সব তরকারি বাগেরা তোমার ডাইনিং টেবিলে নিয়ে গেছে তারপর এসে দেখে যে ওনার কড়াই পুড়ে ছাই কিন্তু কড়াইটা কিন্তু সিঙ্কে রেখেছিলেন যে ওনার যে ডোমেস্টিক হেল্পার আসে উনি হয়তো মেজে টেজে ঠিক করে দেবেন সিঙ্কে রেখেছিলেন তো তখন মানে দেখে যে কড়াই পুরো আগুন লেগে আস্তে আস্তে সেটা মানে একটু হলে সিলিন্ডার ব্রাস্ট হতো তো সঙ্গে সঙ্গে উনি অফ করে ওনার হাজব্যান্ডকে কল করে সব বলেছে তখন ওর হাজব্যান্ড ওকেই বকা দিয়েছে যে তুমি কেয়ারলেস হ্যাঁ তোমারই হয়তো জেনারেলি যেটা হয়ে থাকে আর কি হ্যাঁ তো ঠিক আছে কিন্তু ওই দিন বিকালে ওর হাজব্যান্ড নিজেই এটা প্রমাণ পেয়েছে যে वाइफ तो एक मुख फुले हस्बैंड एरकम करे कथा बोले बोले उस दिन वो गुस्से में थी तो मैं सोचा कि शाम का चाय मैं ही बना लेता हूँ তো আমি মানে চাটা বন্ধ করে বিস্কিট আনতে গেছি এসে দেখি চা আমি কিন্তু বন্ধ করেছি পুরো চা উতলে পুরে পুরো গ্যাস অফ টফ হয়ে পুরো গ্যাসের গন্ধ অথচ আমার কিন্তু পুরো মনে আছে কারণ সকালবেলায় তো ইনসিডেন্টটা হয়েছে আমারও মনে মনে ভয় ছিল তখন ভেবেছি যে এটা ঠিক আমাদের জন্য ঠিক হবে না অ্যান্ড দেন ওই রাত্রে তো আমরা থাকিনি আমরা অন্য জায়গায় শিফট হয়ে গেছিলাম আমি খুব তাড়াতাড়ি রুমটা খালি করে দিই তোমরাও যত তাড়াতাড়ি পারো খালি করে দাও এই কথা শুনে তোরা খুব ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সেদিনই হোটেলকে দরখাস্ত জানালো যে আমরা এই রুমে থাকবো না আমাদেরকে অন্য ব্যবস্থা করে দাও আর ওরা দুজন ডিসাইড করলো আনটিল আনলেস হোটেল কোনো ব্যবস্থা করছে আমরা কোনো হোটেলে ছোটো মোটো হোটেলে আমরা স্টে করে নেবো তুই আর আমি ভাগাভাগি করে নেবো বলছে ঠিক আছে নিজের জানটা তো বড় তারপরে তো সব পয়সা করি বলো জান থাকলে পয়সা অনেক ইনকাম করে নেবো তো যাই হোক খুব বুদ্ধিমানের কাজ করেছো কিন্তু মধুমিতা তো থ্যাংক ইউ সো মাচ মধুমিতা তোমার জীবনে এরকম এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আরও ঘটনা এসে রয়েছে হোস্টেলের একটা ঘটনা মারাত্মক ঘটনা এসেছে এবং সে জেনে বুঝেই জিনিসটা করেছিল কেন যে করেছিল অনেক রকমের ঘটনা তোমরাই পাঠিয়ে রেখেছো আস্তে আস্তে করে তো আনবো লাইভও দেখতে ভুলো না জীবনের 1001 গল্প আমার সেকেন্ড চ্যানেল যেখানে তোমাদের জীবনের অভিজ্ঞতা তোমাদের এমন কিছু কথা হয়তো তোমরা সরাসরি কাউকে বলতে পারো না কিন্তু অনামিকা নামে আমাকে পাঠিয়ে থাকো সেরকম ঘটনা কিন্তু নিয়ে আসি দেখতে ভুলো না তো চলো বন্ধুগণ আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সি ইউ সুন নমস্কার